খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন কৃষি বাঁচলে মানুষ বাঁচবে। ঈদকে সামনে রেখে চাপ বাড়ছে ঘরমুখো মানুষের, জ্বালানি সংকটে দুশ্চিন্তা। এবং রং করা হচ্ছে ফিটনেসবিহীন পুরনো বাস, নামানো হবে ঈদ যাত্রায়। দর্শক দেখছেন এটিএন নিউজ। বিকাল 4টার দেশের খবরের সাথে আছে আমি রুমিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। বাবার মতো কোদাল দিয়ে মাটি কেটে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, কৃষিকে শক্তিশালী ভিত্তি দিতে চায় সরকার। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশব্যাপী নদীনালা, খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা 12:30টায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে সারা দেশে একযোগে 54 জেলায় এই খাল খনন পুনর্খনন কর্মসূচি শুরু হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে দিনাজপুরে যে খাল কেটেছিলেন, 5 দশক পর সেই সাহাপাড়া খাল পুনর্খনন কাজের সূচনা করলেন তারই ছেলে তারেক রহমান। সাহাপাড়া খালটির দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। এই খালটির সঙ্গে পুনর্ভা নদীর সংযোগ রয়েছে। প্রায় 31,000 কৃষক এখান থেকে পানি পাবে, এই খালের সুবিধা পাবে 31,000 কৃষক। এবং 1200 হেক্টর জমি এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। 3.5 লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় 60,000 মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আগামী 5 বছরে দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল, নদী, নাল, জলাধার খনন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে খাদ্য আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে। নির্বাচনের সময় আমরা দেশের মানুষের সামনে কতগুলো কথা বলেছিলাম। এই বক্তব্য শুরুতে কিন্তু আমি বলেছি যে আমরা এমন একটা দল করি, আমরা দল করে শহীদ জিয়ার দল করি, আমরা দল করে দেশনেত্রী খালেদা জিয়ার দল করি, এবং আমরা সেই কাজগুলো করতে চাই যেই কাজগুলো করলে মানুষের উপকার হয়। শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে। ভাইরে, বাংলাদেশ বিরাট দেশ, একটা 20 কোটি মানুষ এই দেশে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি থেকে সতর্ক থাকতে হবে। কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি, একইভাবে আমরা বলেছি কৃষক ভাইদের কাছে আমরা, মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ। কাল থেকে ঈদের ছুটি শুরু, তবে এরই মধ্যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে বাড়ছে যাত্রীর চাপ। তবে জ্বালানির সংকটে ভুগছে পরিবহন সেক্টর, তা নিয়ে দুশ্চিন্তায় যাত্রীরাও। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়বেন না তো? প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় শহর রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের বেশিরভাগ কাউন্টারই ফাঁকা, টিকিট নেই। চলমান জ্বালানি তেলের সংকটে অনেক বাস মালিক তাদের বাস অর্ধেকে নামিয়ে এনেছেন। প্রতিদিন 1 ঘন্টা পর পরই ওদের বাস থাকতো, এখন ওই বাসটা পাওয়া যাচ্ছে না। সেটা নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে যে ঈদের পর পরিস্থিতি কেমন হয়, আবার কর্মস্থলে ঠিকভাবে ফিরতে পারবো কিনা সময় মতো, এটাও একটা বিষয়। এই অবস্থায় রাজশাহীর সড়ক পরিবহন গ্রুপ ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আরও 500 থেকে 700টি বাস বিভিন্ন রুটে নামাতে চায়। তবে জ্বালানি তেলের সংকটের কারণে তাও অনিশ্চিত। গভর্নমেন্ট যদি তেল সাপ্লাই দিতে পারে, গাড়িতে আমাদের রেডি গাড়ি আসবে। সব মিলে আমরা একটা ক্রাইসিসের মধ্যে এগোচ্ছি। ঈদ উপলক্ষে জ্বালানি সংকটটা নিরসন করে দিবে মনে হচ্ছে, এবং সেটা আমরা কিছুটা আভাস পাচ্ছি যে আমাদের প্রায় পেট্রোল পাম্পে তেল বন্ধ হয়ে গেছিলো, সেটা আবার পুনরাবৃত্তি হয়েছে এবং দিচ্ছে। অধিকাংশ যাত্রী অগ্রিম টিকিট কেটে ফেলেছেন।
বন্দরনগরী চট্টগ্রামের বাস কাউন্টারগুলোতে এখন যাত্রীর চাপ দেখা যাচ্ছে না, তবে চাপ আছে তেলের সংকট নিয়ে। আগামী দিনে পরিস্থিতি কি হবে, দূরপাল্লার বাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে কিনা তা নিয়ে যাত্রী ও মালিক পক্ষের মধ্যে রয়েছে সংশয়। ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়েছে সিরিয়াল, তেল পাচ্ছে না। এখন থেকে যে পরিবেশ, ওই পরিবেশ অনুসারে সংকট দেখা দেওয়া স্বাভাবিক। তেলের কারণে আমাদের কোনো শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত আসে নাই। ঝিনাইদহ বাস টার্মিনালে বেশিরভাগ বাস কাউন্টারই বন্ধ। প্রতিদিন যেখানে 2 শতাধিক দূরপাল্লার বাস ছেড়ে যায়, সেখানে এই ঈদ মৌসুমে মাত্র 50-60টি বাস ছাড়ছে। এবারের ঈদ যাত্রায় দুশ্চিন্তার নাম তেল সংকট। ঈদের ছুটিতে ঠিকঠাক যাওয়া যাবে তো, কিংবা ছুটি শেষে কর্মস্থলে ফেরা? অবশ্যই উদ্বেগ উৎকণ্ঠা তো অবশ্যই আছে। তেল পাম্পে সিরিয়াল, গাড়ি সিরিয়ালে তো দুর্ভোগ আছে কপালে। পাম্প তেল দিচ্ছে না, যখন পাম্প তেল দিচ্ছে না তখন এর পদক্ষেপ নেওয়া উচিত হলো সরকারের। তেলের একটা শর্টেজ তৈরি হয়েছে স্বাভাবিক, যাতে সবাই মিলে তেল যাতে আপ ডাউন করতে পারে বাস এবং মোটরসাইকেলে, সেই অনুযায়ী দিচ্ছে যাতে সবাই পেতে পারে, তেলে যাতে ক্রাইসিস না হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ। সবার ঈদযাত্রা নিরাপদ হোক, এই প্রত্যাশা ও প্রার্থনা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কাল থেকে ঈদের ছুটি শুরু। তার আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি অনেক বেড়েছে। ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত 6 লেন, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন ও এলেঙ্গা বাস স্ট্যান্ডে ফ্লাইওভারের কাজ চলমান থাকায় যানজট হতে পারে বলে মনে করছেন পরিবহন চালকরা। এলেঙ্গা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। সানভি, এর আগের খবরও আপনি জানাচ্ছিলেন আমাদেরকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর, তো বর্তমানে কি অবস্থা এখন সেখানে? রুমিতা, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু পরিবহনের চাপ ততই বেড়েছে। এই মুহূর্তে আমি এলেঙ্গাতে আছি। এলেঙ্গাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিবহনের বেশ চাপ রয়েছে। অনেকটাই বলা চলে যে এলেঙ্গা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। স্বাভাবিক সময়ে এই সড়কে 15 থেকে 18 হাজার পরিবহন চললেও কিন্তু প্রতিদিন এই ঈদের সময় কিন্তু 30 থেকে 60 হাজার পরিবহন চলে এই মহাসড়ক দিয়ে। এছাড়াও এই মহাসড়ক কিন্তু 65 কিলোমিটার টাঙ্গাইল অংশে মহাসড়ক রয়েছে। এর মধ্যে এলেঙ্গা থেকে এলেঙ্গা পর্যন্ত 6 লেনের সুবিধা পেলেও কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পার পর্যন্ত 4 লেনের সুবিধা। 4 লেনের সুবিধাতেও কিন্তু আপনার যানজট, ফ্লাইওভারের কাজ চলাকালে চলছে, কারণে কিন্তু উত্তরবঙ্গের মানুষ এই 4 লেনের সুবিধাও পাচ্ছে না। এছাড়াও যমুনা সেতু 2 লেনের এর কারণে কিন্তু সেখানে একটি পরিবহন বিকল হয়ে গেলে কিন্তু 2 থেকে 3 ঘন্টার যানজট সৃষ্টি হয়। এই মহাসড়কে কিন্তু প্রতিবার ঈদে কিন্তু ডাকাতির ঘটনা ঘটে। এবারের ঈদেও কিন্তু 2টি ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে মহাসড়কে প্রায় 1000 পুলিশ দায়িত্ব পালন করছে। পরিবহন চালকরা কিন্তু এবার ঈদেও কিন্তু যানজটের সংখ্যা করছে। এছাড়াও মহাসড়কের পাশের পাম্পগুলিতে কিন্তু জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। গতকাল রাত 10টার পর থেকে কিন্তু এখন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ করছে না পাম্প কর্তৃপক্ষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সানভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ঈদ যাত্রার খবর জানছিলাম আমাদের প্রতিনিধি নওশাদ রানা সানভির মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে দেশের খবরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। খাল খনন উদ্বোধন ছাড়াও দিনাজপুরে দিনব্যাপী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, খাল খনন কর্মসূচি ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও যেসব কর্মসূচি আছে সে ব্যাপারে আমাদেরকে একটু জানান। রমিতা, এই দিনাজপুরের গড়ে শহীদ মাঠ, এই মাঠে সুধী সমাবেশ এবং ইফতার আয়োজন, সেই ইফতার আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন। তবে তার আগে দিনাজপুর উপশহরে তার নানা বাড়ি, সেই নানা বাড়িতে তার নানা এবং নানি এবং খালা যারা প্রয়াত হয়ে সেই তাদের কবর জিয়ারত, সেই কবর জিয়ারত করার কথা রয়েছে। তিনি এখন সেখানে অবস্থান করছেন এবং সেই কবর জিয়ারত শেষে এরপরে সার্কিট হাউসে কিছুটা বিশ্রাম নিয়ে এই
গড়ের শহীদ মাঠে তিনি আসবেন এবং সুধী সমাবেশ, দোয়া মাহফিল ও ইফতারে তিনি অংশ নেবেন এবং ইফতার শেষে মাগরিবের পরে তিনি আবারও সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি ঢাকায় চলে যাবেন এবং তার আগে যেটা বলছিলাম যে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল এবং যে ইফতারে তিনি অংশ নেবেন। এর আগে সকালে তিনি সৈয়দপুর থেকে দিনাজপুর এসে পৌঁছান এবং আপনি জানেন যে দিনাজপুরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং একই সঙ্গে সারা দেশের 53টি স্থানের যে খাল খনন, সেই খাল খননের উদ্বোধন করেন এবং সেই উদ্বোধনে অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন যে দেশ বাঁচলে কৃষক বাঁচবে এবং সেক্ষেত্রে কৃষকের উন্নয়নের জন্য সারা দেশে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল, নদী, নালা, জলাশয় খনন এবং পুনঃখননের যে কর্মসূচি, সেই কর্মসূচির কথা তিনি উল্লেখ করেন এবং এর পাশাপাশি তিনি বলেন যে উত্তর অঞ্চলের কৃষকদের উন্নয়নে তিনি কলকারখানা সহ কৃষিজাত বিভিন্ন কলকারখানা গড়ে তোলার সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথাও জানান। মিন্টু, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির কথা। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে যাচ্ছি সচিবালয়ে, সেখানে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর আমরা এটা তো প্রজ্ঞাপনটা দিলে ভালো হতো। আরও 3টি বিষয়ে আমরা এই প্রজ্ঞাপন সহিয়ে আসছে, আমি আপনাকে জানিয়ে দিই। এনটিআরসিতে আমাদের প্রধান শিক্ষক নিয়োগের যে বিষয়টি, সেখানে আমরা এক্সপিরিয়েন্সের বয়স 18 বছর নির্ধারণ করেছি। ওটা প্রজ্ঞাপন পরে পাবেন আপনারা। আর আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা হয়, অ্যাডমিশন পরীক্ষা যেটা হয়, সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম যেন সকলের সুযোগ। না, সামনের বছর 0 লেভেল থেকে এভরিথিং। তাহলে প্রজ্ঞাপনটা আইনে পুরোটা পরিবর্তন হবে, এটা সময় লাগবে একটু। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, দ্যাটস ইট। এইভাবেই রাখেন, ঠিক আছে? দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সচিবালয়ে, সেখানে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলছিলেন। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। আবার যাচ্ছি ঈদযাত্রার খবরে। ঢাকা আরিচা মহাসড়ক পরিস্থিতি জানাতে সাভার বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। ঢাকা আরিচা মহাসড়কে বেশ যানজট হয় ঈদের সময়টাতে, বর্তমানে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? কামরুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমি এই মুহূর্তে রয়েছে একদম যে ঢাকা আরিচা মহাসড়কের ঠিক যেখানে কাউন্টার রয়েছে, সেখানে আমরা দেখছি যে ঈদ যাত্রায় যে মানুষ নির্বিঘ্নে যে বাড়ি যাচ্ছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি ক্যামেরার মাধ্যমে। যে আমরা দেখেছি যে এখানে সকাল থেকেই কিন্তু ছোট বড় সব শ্রেণীর মানুষই কিন্তু মালিক টানে বাড়ি যাচ্ছে ঈদ যাত্রায় এবার নির্বিঘ্নে। আপনারা দেখতে পাচ্ছেন এতে কিন্তু সাভার বাস স্ট্যান্ডের যে কাউন্টার গুলো, আমরা দেখেছি যে কাউন্টার গুলো কিন্তু কিছুটা ভিড় রয়েছে, যেহেতু গাড়ির অপেক্ষা রয়েছে। তবে অনেক কাউন্টারের যারা কাউন্টার মাস্টার রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে বেশিরভাগ যাত্রীরা তারা কিন্তু আসলে গাবতলী থেকে এখন ভরে আসছে, যেহেতু বুধবারে কিন্তু আগামী বুধবারে ছুটি রয়েছে। যেহেতু এটি একটা গার্মেন্টস শিল্প অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকরা তারা কিন্তু এই বুধবারে তারা ছুটি পাবে। সেই ছুটির পরপরই কিন্তু তারা নারীর টানে তারা কিছু বাড়ি যাবে। তবে সেখানে কিন্তু কিছুটা তখন কিন্তু একটু ব্রেক পেতে হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু একদম নির্বিঘ্নে যানজট ছাড়াই কিন্তু মানুষ নারীর টানে কিন্তু ঘরে ফিরছে। আমি যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু গাড়ির যে একটু জটলা সেটি কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীরাও কিন্তু স্বস্তিতেই কিন্তু বাড়ি ফিরছে এখন পর্যন্ত। তো সবকিছু মিলিয়ে আমরা খোঁজ নিয়েছি সাভার, নবীনগর, হেমায়তপুর এবং নবীনগর চন্দ্রা মহাসড়কেও কিন্তু তেমন একটা যানজট নেই। তবে যাত্রীরা কিন্তু সবকিছু মিলিয়ে তারা নির্বিঘ্নে তারা বাড়ি ফিরছে। তো এই কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমরা ঢাকা আরিচা মহাসড়কের খবর জানছিলাম আপনার মাধ্যমে। দর্শক, এর সাথে দেশের খবরের সময় হলে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আবারও সেই প্রবণতা, পুরনো বাসগুলোকে রং করার কাজ চলছে। ঈদ যাত্রায় মহাসড়কে নামবে সেসব রং করা জরাজীর্ণ গাড়ি, যার বেশিরভাগেরই নেই ফিটনেস। না জেনে না বুঝেই তাতে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চড়ে বসবেন ঘরমুখ মানুষ। আমাদের খুলনা ও রংপুর প্রতিনিধি জানিয়েছেন দুই বিভাগের চিত্র। পরিবারের সাথে ঈদ করতে বা ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরতে চাপ হবে যাত্রীর। তা সামাল দিতে বিভিন্ন গ্যারেজ ও ওয়ার্কশপে চলছে জরাজীর্ণ গাড়ি মেরামত, রং করার কাজ। ঈদ যাত্রায় যাত্রী সেবার মান বাড়াতে এবং যাত্রীদের আকর্ষণের লক্ষ্যেই গাড়িগুলোকে নতুন করে সাজানো হচ্ছে, দাবি মালিকপক্ষের। আসল নতুন গাড়ি দেখলে কাগজপাতি মনে করে যে ঠিক আছে, এই জন্য রোডে কোনো ঝামেলা হয় না। নতুন গাড়ি যাত্রীদের সেবা দেওয়ার জন্য, যাত্রীর সেবা মান উন্নয়ন করার জন্য। তবে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে তাদের। ফিটনেস নাই, শুধু রংচং করে চালাবে, এটা চলতে দেব না। এটার বিরুদ্ধে আমরা মনিটরিং করব এবং ভিজিলেন্স টিম তো থাকবে। খুলনা বিভাগের 10 জেলাতেও চলছে পুরনো লক্কর ঝক্কর ও দুর্ঘটনা কবলিত বাস মেরামত করে রাস্তায় নামানোর তোড়জোড়। বিভাগীয় শহর খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালের আশপাশের গ্যারেজগুলোতে এখন তারই ব্যস্ততা। এসব গাড়ির অনেকগুলো বেশ পুরনো, কোনোটি পড়েছিল বড় দুর্ঘটনায়। এই গাড়ি মনে করেন বয়স হয়ে গেছে অন্তত 20 বছর। 20 বছরে তো মনে করেন সব নষ্ট হয়ে গেছে, আমরা সেইগুলো রিপেয়ারিং করে দিই। প্রতি ঈদের আগে পরে দুর্ঘটনায় প্রাণহানি বাড়ে সড়কে। দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন গাড়ি চলাচল। ঈদ উপলক্ষে তড়িঘড়ি করে মেরামত করা গাড়ি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন ওঠে বরাবরই। টিকিট নেওয়ার সময় তারা জানেনও না যে কোন গাড়িতে তাকে চলাচল করতে হবে, এবং বিআরটিএ সহ প্রশাসন, মাঠ প্রশাসন যারা মাঠে থাকেন তাদের দেখার দায়িত্ব আসলে এটি কেউ দেখেন না। তবে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে এবার মোবাইল টিম পরিচালনার কথা বলছে বিআরটিএ কর্তৃপক্ষ। ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ গাড়ি যাতে রাস্তা চলাচল করতে না পারে, সেজন্য যে ওয়ার্কশপগুলোতে এগুলো তারা রংচং করে, সেগুলো ওয়ার্কশপে অভিযান পরিচালনা করা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, বিকেল 4টার দেশের খবর থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।